ইমদাদুল ইসলামের কাছে আবার একটু তার কাছেই যেতে চাই, কারণ তিনি বলেছেন তিনি জনাব ইমদাদুল ইসলাম, আপনি আমাদেরকে একটু বলেন রাজউক আসলে কি ভূমিকা পালন করেছে, কারণ বিল্ডিং কোড কেউ অনুসরণ করছে কিনা, আপনারা যে নির্দেশনা দিয়েছেন সেগুলি মানছে কিনা, এগুলি দেখার দায়িত্ব তো আপনাদেরই। না, আপনি এখানে একটা পরিষ্কার করে দিই, বিল্ডিং কোড এটা জাতীয় বিল্ডিং কোডের মধ্যে শুধু রাজউক একা না, এখানে যতগুলো বিভিন্ন রকম সার্ভিস আছে, যেমন গ্যাস, বিদ্যুৎ, তারপরে হলো ইলেকট্রিসিটি, আপনার টেলিফোন, তারপর হলো আপনার ফায়ার সেফটি, এগুলোর জন্য বিভিন্ন সংস্থা সবার উপর তার দায়িত্ব। রাজউক যেটা মূলত করে সেটা হলো সে প্ল্যানটা পাস করে, প্ল্যান পাস করার পরে এটা প্ল্যান মোতাবেক হচ্ছে কিনা বাইরের কাজটা সেটা রাজউকের দায়িত্ব। কিন্তু ভিতরে প্রতিটা বিল্ডিংয়ের মধ্যে বিল্ডিং হওয়ার সময় সেখানে এই বিল্ডিং কনস্ট্রাকশনের সময় তাদের এক্সপার্ট আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার ইত্যাদি থাকতে হয়। তাছাড়া বিল্ডিংটার মধ্যে ওই যেগুলো আদার ফেসিলিটি, যেমন বিদ্যুতের লাইন, আপনি গ্যাস লাইন বা ফায়ার সেফটির এই লাইনগুলো যে মেজারগুলো নেওয়া হচ্ছে কিনা এগুলোর জন্য কনসার্ন ডিপার্টমেন্টের দায়িত্ব। এখন সমস্যা হচ্ছে কি, জাতীয় বিল্ডিং কোডটা 1993 সালে প্রণয়ন হওয়ার পরে আজকে প্রায় 20-21 বছর অদ্যাবধি এটার মধ্যে যে একটা সুপারিশ ছিল, এটাই ইমপ্লিমেন্ট করার জন্য একটা জাতীয় এনফোর্সমেন্ট অথরিটি প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু আজ অবধি সেটা প্রতিষ্ঠা হয় নাই ঢাকা শহরে। কিন্তু আমরা তো বিভিন্ন সময় দেখি আপনারা বহুতল ভবন ভাঙেন, আমরা বেশ কিছু ভবনের কথা আমি এই মুহূর্তে আপনাকে এক্সাম্পল দিয়ে বলতে পারি, যমুনা ভবন আপনারা ভেঙেছিলেন, তো আপনার অথরিটি নাই সেটাই বা আমরা বুঝি কি করে? না, ভাঙি আমরা যেসব বিল্ডিং এর মধ্যে বাহির দিতে অবৈধ পাই সেগুলো ভাঙি। আর এই ধরনের বিল্ডিংগুলো যেগুলো আমরা এর মধ্যে বিভিন্ন রকম সার্ভিস যাদের ঠিক মতো নাই, তারা যদি নিয়মিত এগুলো পর্যবেক্ষণ করতো, মনিটরিং করতো, তাহলে কিন্তু ধরা পড়তো। যেসব আপনি যেটা বলছেন যমুনা বিল্ডিংয়ের অবৈধ অংশ আমরা ভেঙে দিয়েছি, আমরা র্যাঙ্ক ভবন অবৈধ সেটা ভেঙে দিয়েছি, আরও যেগুলো অবৈধ স্থাপনা আছে আমরা ভাঙি। কিন্তু এখানে দাঁড়াচ্ছে বিল্ডিং কোড অনুসারে আপনার কাছে ডক্টর গোলাম রহমানের একটি প্রশ্ন আছে। আমি একটু প্রশ্ন করতে চাই ইঞ্জিনিয়ার সাহেবকে। আপনারা এই যে নাগরিক জীবনের, নাগরিক সভ্য মানুষের যে বসবাস, এখানে এই যারা এই বিল্ডিংয়ে থাকবে, বিল্ডিং ব্যবহার করবে, তাদের সেফটি মেজার হিসেবে কি বিষয়াদি বিবেচনা করা হয়? সেফটি মেজার কি আছে না আছে সেগুলো কি দেখা হয়? এবং সেগুলো আসলে এই নাগরিক জীবনকে সহায়তা করার জন্য এই দায়িত্ব কার, কে পালন করবে? এবং প্রতিটি বিল্ডিং আপনারা যেগুলো নির্মাণ করার জন্য অনুমতি দিচ্ছেন, নকশা অনুমোদন করছেন এবং বিল্ডিং সঠিকভাবে হচ্ছে কিনা দেখছেন, কিন্তু তার পরবর্তী কাজটি কারা করবে, কাদের করার কথা? নাহলে তো নাগরিক জীবন সবসময় ব্যাহত হবে। এই কথাটা আপনাকে উত্তর দিচ্ছিলাম আমি। এই কাজটা করার দায়িত্ব ছিল জাতীয় বিল্ডিং কোড অথরিটি, যারা এনফোর্সমেন্ট অথরিটি হবে, কিন্তু এটা এখনো হয় নাই। ওই বডির মধ্যে থাকার কথা ছিল, আপনি যদি একটা ন্যাশনাল এনফোর্সমেন্ট অথরিটি থাকতো, তার মধ্যে এটা এই স্ট্রাকচারাল ঠিক আছে কিনা, আর্কিটেকচার ঠিক আছে কিনা, গ্যাস লাইন, বিদ্যুৎ লাইন, আপনার এই যেগুলো আদার আছে সব আছে কিনা দেখার কথা ছিল। কিন্তু রাজুকের মধ্যে তো এইসব এক্সপার্ট নাই। রাজুক যে আছে, যে আর্কিটেক্টরা প্ল্যান পাস করে বা ইঞ্জিনিয়াররা কিছু দেখে, কিন্তু এই বিল্ডিংয়ের মধ্যে আপনি যেগুলো বিষয় বলছেন এগুলো সারা বিশ্বের মধ্যে, বিশেষত সবগুলো যেগুলো সিটি, বড় বড় সিটি আছে, এর মধ্যে এরকম একটা অথরিটি থাকে যেখানে সব ডিসিপ্লিনের লোক এখানে থাকে। তারা বিল্ডিংগুলো পিরিয়ডিক্যালি অবজার্ভ করে, পরিদর্শন করে, কোনো ডিফেক্ট দেখলে সেগুলো ত্রুটি বিচ্ছুতি করে। কিন্তু এখানে সে ধরনের একটা সমন্বিত, আমি যেটা বললাম, কোঅর্ডিনেট কোনো না থাকাতেই এই সমস্যাগুলো হচ্ছে। সুতরাং ইমিডিয়েটলি এটা আপনি জানেন, সাভার রানা প্লাজা হওয়ার পরে, বাঙ্গার মানে কলাপস করার পরে, এর আগে সাভার স্পেকট্রাম বিল্ডিং, ফিনিক্স বিল্ডিং এগুলো কলাপস করার পরে হাইকোর্ট থেকে বলেছিল ইমিডিয়েটলি অথরিটি করার জন্য, কিন্তু অথরিটি এখনো হয় নাই। এটা ইমিডিয়েটলি না হলে আরও এই ধরনের ভবিষ্যতে অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এর জন্য তো রাজুক দোষ না, এটা এর সাথে যারা যারা এই প্রতিপালন করে নাই তাদেরকে সবাইকে রেসপন্সিবল হতে হবে এর জন্য। হ্যাঁ, জনাব ফরিদ হোসেন, আপনাকে যেটা আমি জানতে চাচ্ছি কি, যে আমরা এই যে আবাসিক, বাণিজ্যিক এবং অনেক শপিং যে মলগুলো হচ্ছে, এবং এগুলো বহুতল, এবং অনেক বহুতল মানে কি, যে আমাদের যে ফায়ার সার্ভিসের যে সক্ষমতা আছে, যে এগুলোকে আগুন লাগলে পরে সেগুলো অনেক সময় তারা এটাকে নেভানোর মতো যথেষ্ট তাদের সক্ষমতা নেই। তো এই ক্ষেত্রে আপনারা এই যে ভবনগুলি তৈরি হয়ে যাওয়ার পরে এগুলো কিভাবে আপনারা ইন্সপেকশন করেন, বা আপনাদের কোনো ব্যবস্থা আছে কিনা? যেমন একটা আবাসিক বহুতল ভবন
আপনি তো বললেন যে কোড অনুযায়ী তারা হলো, কিন্তু এটা ঠিকমতো করেছে কিনা এটা একটা প্রশ্ন। এটা আপনারা দেখতে পারেন কিনা বা আপনাদের সেই জনবল আছে কিনা। আরেকটা হচ্ছে যে এই বিশেষত এই ধরনের ভবনগুলোতে আপনার একটা যে নিয়মিত ড্রিলিং করা, যে আপনার আগুন লাগলে কি করতে হবে, ভূমিকম্প হলে কি করতে হবে, এই ধরনের জিনিসগুলো আপনারা ফায়ার সার্ভিসের সাথে মিলে রাজুক কোনো দায়িত্ব আপনারা পালন করেন কিনা বা আপনার মাথায় এটা আছে কিনা আপনাদের? এটা আমাদের মাথায় আছে। আমরা ফায়ার সার্ভিসের সাথে আমাদের প্রায় সময় এগুলো কথাবার্তা হয়, কিন্তু বিভিন্ন মানে বড় বড় মাথায় building আছে কিন্তু কার্যকারিতাই নাই। কার্যকারিতা করার দায়িত্ব হলো ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্টের, আর রেসপেক্টিভ যে বিল্ডিং এর মালিক তাদের। কারণ হচ্ছে আপনি ওই বিল্ডিং এর রাজুক প্ল্যান পাস করার পরে আমরা যখন প্ল্যানটা পাস করে দিই, মনে করেন একটা অফিস বিল্ডিং, এই যে বিসিএসসি বিল্ডিংটা, এটা বিসিএসসির নিজস্ব কাজের জন্য বিল্ডিংটা তারা তৈরি করেছিল। তা এর মধ্যে কিন্তু তারা বাড়া দিয়ে বসছে এখানে বিভিন্ন মিডিয়াকে, বিভিন্ন অফিসকে, যেগুলো রিলিভেন্ট না। এখানে যদি অফিস, আজকে যদি এখানে যে অফিসগুলো, অন্যান্য অফিসগুলো আছে, সেখানে কিন্তু গতবার ফায়ার হ্যাজার্ড হয় না, এবারও হয় নাই, লাগে নাই। লাগছে কোন জায়গায়? যেখানে এই ধরনের আপনি এই 11 তলায় এখানে পত্রিকার অফিস আছে, পত্রিকার মধ্যে অনেক ধরনের পত্রিকা এই গোডাউন হয়েছিল, আর আগে দোতলার মধ্যে ছিল গার্মেন্টস জাতীয় একটা বিষয় ছিল। সুতরাং তারা যদি, যারা যে উদ্দেশ্যে অফিসটা যদি নেয় সেই উদ্দেশ্যে ব্যবহার করে, এখানে আরেকটা বডি জড়িত, সেটা হলো সিটি কর্পোরেশন। রাজুক প্ল্যান পাস করার পরে আমরা যখন প্ল্যানটা সিটি কর্পোরেশন দেখে যে এখানে অফিস, তারা সেখানে কিভাবে, যেখানে অ্যালাউড না সেভাবে ট্রেড লাইসেন্সটা দেয়। সুতরাং আমি এই জন্য বলছিলাম, এই রাজুকের যেমন দায়িত্ব, সিটি কর্পোরেশন, এই তিতাস গ্যাস, তারপর ফায়ার ব্রিগেড, ইকুয়ালি সবগুলো দেখার জন্য এইগুলো সবগুলো করার কথা ছিল। কোড এনফোর্সমেন্ট অথরিটি হলে তারা সমন্বয় দেখতে পারতো। যতক্ষণ পর্যন্ত এটা হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত এক ডিপার্টমেন্টে আর ডিপার্টমেন্টের কোঅর্ডিনেশন হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এগুলো এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। আর ওই বিল্ডিংয়ের মালিকরা তারা সুযোগ নিয়ে যাকে তাকে তারা বাড়া দিচ্ছে। আপনি আরেকটা বিষয় আছে, না সেটা হলো জনাব ইমদাদুল ইসলাম, এই বিষয়গুলো তো আসলে আপনাদেরও দেখার কথা, কারণ আমরা জানি ঢাকা শহরকে, আপনার রাজধানীকে অনেকগুলো জোনে ভাগ করে আপনার বিভিন্ন ইন্সপেক্টর আছে, অসংখ্য ইন্সপেক্টর আছে, তাদের এগুলি নিয়মিত পরিদর্শন করার কথা। সেইগুলি কাজগুলি আপনারা করেন কিনা? আসলে দায়িত্ব একজনের উপর আরেকজন চাপিয়ে দেওয়াটা খুবই সহজ, কিন্তু যার যে দায়িত্বটুকু সে সেটুকু করছে কিনা, এবং সর্বোপরি আপনি যে সমন্বয়হীনতার কথা বললেন, সেই বিষয়গুলি নিয়ে আমরা ফিরবো। আপনি আমাদের সঙ্গেই থাকুন জনাব ইমদাদুল ইসলাম। দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন, ফিরছি ঠিক একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আমি একটু শুরুতেই এখন আবারও একটু জনাব ইমদাদুল ইসলামের কাছে যেতে চাই, যেহেতু আজকে ওনাকে পেয়েছি, সুযোগ পেয়েছি। জনাব ইমদাদুল ইসলাম, আমাদেরকে একটু বলবেন আসলে রাজুকের যে মূল ভূমিকা নগরীর পরিকল্পনা করা, কিন্তু আমরা তো দেখি রাজুক সবসময় ব্যস্ত থাকে কোথায় কোন প্রজেক্ট বানাবে, ঝিলমিল, পূর্বাচল, কাকে সেই প্লট বরাদ্দ করবে, এইগুলি নিয়ে ব্যস্ত। নগর পরিকল্পনা আসলে কি করছে? হ্যাঁ, আপনি যেটা বলেছেন আসলে পুরোপুরি ঠিক বলেন নাই। পরিকল্পনার পার্ট হিসেবে আমরা কিছু পাইলট প্রজেক্ট নিই, যেমন ঢাকা শহরের মহাপরিকল্পনার আলোকে আপনি দেখেন গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, যদি আমরা এগুলো না নিতাম তাহলে এগুলো কি হতো? ঢাকা শহরের চারিদিকে পুরো ঢাকা শহরের প্ল্যান আছে, সেভাবে এগুলো কিন্তু প্ল্যান থাকলেও হ্যাভেজার্ড গ্রোথ হয়ে যেত। আমরা চেষ্টা করেছি যে কিছু মডেল প্রজেক্ট করে, টাউনশিপ করে সব অন্যান্য এলাকাগুলো যেন সেভাবে উন্নয়ন কোথায় হয়। আপনি হেফাজত হয়ে যেত। আসলে জনাব ইমদাদ, আপনারা গুলশান, বারিধারা, বনানী, ধানমন্ডি, যে আমরা আবাসিক পরিকল্পিত এলাকা বলে চিনি, সেগুলি তো এখন আর আবাসিক নেই, এগুলো সব বাণিজ্যিক এলাকা। না, সে বাণিজ্যিক এলাকা তো এই জন্য হয়ে গেছে। আপনি দেখেন এগুলো যখন ডিজাইন করা হয়েছিল 60-এর দশকে, সেখানে কিন্তু কথা ছিল একটা প্লটে একটা বাড়ি হবে, একটা ম্যাক্সিমাম 2 তলা 3 তলা বাড়ি হবে, এবং ওখানে সেভাবে প্লটগুলো দেওয়া। কিন্তু ওভার দ্য টাইম দেশের সব কিছু হয়ে গেছে ঢাকামুখী, এবং এই জায়গার মধ্যে প্রতি ফ্যামিলিতে যখন জনসংখ্যা বেড়ে গেল, তারা হয়তো এখান থেকে বিভিন্ন দিকে তারা বাড়িঘর না করলে সব একটা প্লটের ভিতরে, যেখানে আগে একটা ফ্যামিলি থাকতো সেখানে 8, 10টা, 15টা, 20টা ফ্যামিলির মধ্যে থাকে। এই কারণে সবগুলো এখানে
সময়ের তাগিদে, প্রয়োজনের তাগিদে প্রত্যেকটা এলাকা, ধানমন্ডি, বনানী, গুলশান, এগুলো প্ল্যান এরিয়া হলে এগুলো ওভার পপুলেটেড হয়ে গেছে। এখানে আপনার অনেকটা বাণিজ্যিক শেপ দাঁড়িয়ে গেছে। তো এটা আমরা শুরু থেকে বলছিলাম, এই ঢাকা সিটিটা যখন অরিজিনাল ডিজাইন হয়েছিল পাকিস্তান পিরিয়ডে 1959 সালে যখন প্রথম মহাপরিকল্পনা করেছিল, তখন ধারণা করেছিল 20 বছর মেয়াদে ঢাকার পপুলেশন দাঁড়াবে 8 থেকে 10 লাখ। এটা 1979 হওয়ার কথা ছিল, কিন্তু 79-এ ঢাকার পপুলেশন দাঁড়ালো স্বাধীনতার পরে প্রায় 30-35 লাখ। বর্তমানে ঢাকার পপুলেশন হচ্ছে 1.5 কোটির উপরে। একটা এই ধরনের একটা ঢাকা সিটি সারা ওয়ার্ল্ডে যেখানে আছে, কোনো একটা সিটিতে আপনি দেখবেন 30-40 লাখের উপর পপুলেশন নাই। সুতরাং এখানে এখন 1.5 কোটি লোক এবং সব কিছুই ঢাকামুখী হয়ে গেছে। সুতরাং আমি এটা বলতে চাচ্ছি, আমাদের পরিকল্পনা যে আছে, এই পরিকল্পনার সাথে তো আমাদের এই ম্যান পাওয়ার এবং সব কিছু সেন্ট্রালাইজড হয়ে যাওয়াতে এটা ম্যাচ করছে না। এটা রেজাল্ট হচ্ছে আজকের এই অবস্থা। ঠিক বলেছেন আপনি, কিন্তু আপনার ঢাকা শহর এখন আসলে উপরের দিকে বাড়ছে, মানে ভার্টিক্যালি বাড়ছে। তো বহুতল ভবন অনেক হচ্ছে, আরো হবে। আমরা দেখি একতলা দুইতলা বিল্ডিং গুলো এখন বহুতলা হয়ে যাচ্ছে। তো এই জন্য আপনারা আসলে যে সেফটি মেজারমেন্ট আসলে কি, আপনাদের কি উদ্বেগ আছে? হ্যাঁ, আচ্ছা, আমরা তো প্রতিটা প্ল্যান পাস করার সময় সেখানে আর ওই এই বিল্ডিংয়ের মধ্যে বিল্ডিংয়ের জন্য আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার সবাই তারা এটা ডিজাইন করে তারা সব কিছুই প্রভিশন রাখবে, আমাদেরকে এনশিওর করার পরে আমরা প্ল্যান দিই। এবং আগের যে সিস্টেমে যারা কেউ বিল্ডিং করলে সেটা আমরা ফাইনালি দেখতে পারতাম না, কারণ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ছিল না। এখন ওই সব আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা তারাই আমাদেরকে বিল্ডিং কমপ্লিশন করে আমাদের কাছে অ্যাপ্লাই করে, আমার বিল্ডিংটা হয়ে গেছে, আপনি দেখে আমাকে অকুপেন্সি সার্টিফিকেট দেন। অকুপেন্সি সার্টিফিকেটটা দেওয়ার সময় নিয়ম হলো, এই বিল্ডিংটা অ্যাজ পার প্ল্যান হয়েছে এবং গ্যাস, পানি, বিদ্যুৎ লাইন, ফায়ার সেফটি এগুলো সেভাবে হয়েছে। এগুলো হওয়ার পরে তারপর আমরা এটা অকুপাইড করার সার্টিফিকেট দিয়ে অথবা লিভেবল ঘোষণা করি। কিন্তু এই কার্যক্রমটা করার জন্য আপনি একটা প্রশ্ন করেছিলেন রাজুক জন্য, এর মধ্যে কোনো রাজুকের এক্সট্রা জনবল নাই এই কাজ দেখার জন্য। রাজুকে যেটা আছে, জোনাল এলাকা করে বিভিন্ন, আগে ছিল একটা জায়গা ছিল, ওখানে আমরা 8টা জোনাল অফিস করেছি। এই জোনালগুলোতে আমরা এখন ম্যান পাওয়ার দিয়ে এটাকে ইকুইপ করার চেষ্টা করতেছি। এই উদ্যোগটা কিন্তু যেই পরিমাণ মানুষ এখানে বেড়ে গেছে, তাতে কিন্তু 8টা জোনাল অফিস এখন এডিকুয়েট না। সুতরাং এটাকে ঢাকা শহর থেকে অনেক সার্ভিসকে ডিসেন্ট্রালাইজ করে নিয়ে যেতে হবে। ডিসেন্ট্রালাইজ করে নিয়ে গেলে ঢাকা শহরে যদি যতক্ষণ না পর্যন্ত পপুলেশনের এবং বিভিন্ন স্থাপনার লোড না কমে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যা কিন্তু অ্যাড্রেস করা খুবই টাফ। অবশ্য আপনাদের লোকবলের অভাবের কথা অনেক বছর ধরে শুনছি, আমার সাংবাদিকতার বয়স থেকে এই কথা শুনে আসছি। আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই যে বিএসসিসি ভবন, এই ভবনটার ব্যাপারে আপনাদের এখন আর কোনো অবজারভেশন আছে কিনা? অবজারভেশন তো এখন তো আবার আগুন লাগার পর একটা কমিটি হয়েছে, তারা ফাইনাল রিপোর্ট দেয়, কিন্তু আগের অবজারভেশন এই ভবন এইভাবেই বহাল থাকবে, এখানে যে প্রতিষ্ঠানগুলো আছে সেভাবেই আছে, আপনাদের নতুন কোনো সুপারিশ কি থাকবে? না, অবশ্যই। আমরা গতবার সুপারিশ করার সময়